দক্ষিণ পাড়ার কবরস্থানে আমার বাবার কবর। তুই যদি এখান থেকে 30 মিনিটের মধ্যে কবরস্থানে গিয়ে আমার বাবার কবর খুঁজে বের করে ক্ষমা চাইতে পারিস, তাহলে তোর জীবন বেঁচে যাবে। আর 30 মিনিটের 1 সেকেন্ড বেশি হলে আমি রিমোটে চাপ দেব। মুভ মুভ। কোনটা রহমতের খবর? কোনটা? খোদা, তুমি আমাকে বলে দাও কোনটা রহমতের খবর? বলে দাও, স্বাধীন আমাকে বের ফেলবে। সুলতান, তোর জন্য 30 মিনিটের সময় শেষ। এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। বাবা, আজ তোমার মৃত্যুবার্ষিকী। 15টা বছর তুমি মাটির নিচে ঘুমিয়ে আছো। মা, এটা তোমার ভুল কথা মা। আজ তোমার চোখে আমি সন্ত্রাসী, বোমাবাজ। কিন্তু কেন আমি বোমাবাজ? আমাকে বোমাবাজ বলে ঘৃণা করার আগে তোমাকে 15 বছর আগে এই দিনটির কথা মনে করতে হবে মা। এই দিনে বাবাকে যারা বোমার আঘাতে হত্যা করেছিল, তুমি পারবে তাদের সামনে গিয়ে বলতে যে তোমার ছেলের জীবনের জন্য তারাই দায়ী? পারবে না মা। তুমি তোমার কথা বলেছ, আমার কথা তো কোনোদিনই শুনতে চাওনি। আমি শুনতেও চাই না। শুনতে তোমাকে হবেই। 15 বছর আগে বাবার সেই চলন্ত লাশ তুমি দেখোনি? আমি দেখেছি মা, আমি দেখেছি। প্রতিটি মুহূর্তে বাবার আত্মা আমাকে প্রতিশোধ দেওয়ার জন্য তার আমাকে বলছে, স্বাধীন, প্রতিশোধ নেই, প্রতিশোধ ধ্বংস করে দেয় বোমাবাজদের। তাই আমি এই জীবন বেছে নিয়েছি মা। যদি তোর মতো প্রতিশোধ নেবার জন্য সবাই সন্ত্রাসের জীবন বেছে নিত, তাহলে সমাজে খুনিদের শাস্তি দেবার জন্য আইন থাকতো না, আইনের মানুষ থাকতো না। তাই আমার শেষ কথা, যতদিন পর্যন্ত তুই এই অসুস্থ জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসতে না পারবি, ততদিন আমার সামনে শুধু নয়, তোর বাবার কবরের সামনে আসতে পারবি না। যদি কখনো আমার কথা অমান্য করিস, মা, তুমি আমাকে অনেক বড় শাস্তি দিলে মা, তবে তুমি আমার মা, তোমার পায়ের নিচে আমার দেহে। তাই আমি বলছি মা, তোমার কথা রাখার জন্য আমার মনটাকে আমি পাথর চাপা দেব। আমার গোপন কান্নার শব্দ আমি কাউকেও শুনতে দেব না। শুধু তোমার চোখের আড়াল হবার আগে আমি শুধু একটা কথা বলে যেতে চাই, একদিন তুমি আমাকে বুকে জড়িয়ে নিয়ে চিৎকার করে বলবে, আমি যা করেছি ঠিক করেছি বা ঠিক করেছি।
কি বললি? কিন্তু আজকে স্বাধীন খুন করেছে? কে স্বাধীন? তুমি কাজটি ঠিক করোনি মা। তুমি শুধু তার নিজের কথাই বলেছো, কিন্তু ভাইয়ার বুকের ভিতর লুকিয়ে থাকা দুঃখ, কষ্ট, যন্ত্রণা তুমি বুঝতে চাওনি। আমি বলবো, তুমি তোমার স্নেহ, মমতা, ভালোবাসা থেকে বঞ্চিত করে ভাইয়াকে আরো ধ্বংসের পথে ঠেলে দিয়েছো। মা, তোমার এত বড় ভুল করা উচিত হয়নি। তুমি একদিন ঠিকই জানতে পারবে তোমার ঘৃণা ভাইয়াকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। স্বাধীন আবার কোন বউয়ের ভাই? অনেক বড় মাস্টার। আপনি জেলেছিলেন তো, তাই পরিচয় হয় নাই। ঠিক আছে, পরিচয়টা আমি নিজেই করে নিচ্ছি। এই, তুই নাকি অনেক বড় মাস্তান? আমার পরিচয়টা শোন। এই পর্যন্ত আমি 10 বার জেলে গিয়েছি। কেন গিয়েছি? নিশ্চয়ই আমি ভালো মানুষ না তাই। দে, নিজের হাতে আমার জন্য মদ ঢেলে দে। দেখ, আরে দেখ, চালা নাকি বড় মাস্তান, নিজের হাতে আমার জন্য মদ ঢেলে দিচ্ছে। বল, আমি কে? বড় মাস্তান, আমার বড়টার থেকে অনেক বড় মাস্তান। এই শিবা, তোর এই অবস্থা কেন? মির্জা তালুকদারের বাইরে আঘাত করছে, ওর নামটা ক? ওর নাম স্বাধীন। এই এলাকার নাকি অনেক বড় মাস্তান। অনেক বড় মাস্তান, অথচ আমার নলেজে নাই। এইটা তো হইতে পারে না। ওর ঠিকানা খুঁজে বাইর কর। আমি দেখতে চাই ওর মাস্তানির লাইসেন্সটা কেডাই দিছে। জুমা, এই জুমা, বেরিয়ে বলছি। জুমা, বেরিয়ে, এই জুমা, বেরিয়ে বলছি। বেরিয়ে বলছি। জুমা, জুমা, এই জুমা, मेरी जान-ए-मन बाहर। जय जुमा, जुमा। স্বাধীন, मेरी जान,
এই তো আমার ঝুমা আমার ডাক শুনে আমার কাছে এসেছে। আমি জানতাম আমার জন্য আমার মায়ের দরজা বন্ধ করে দিলেও ঝুমা, একমাত্র ঝুমা ও মনের দরজা ঠিকই খুলে দেবে। কি পেয়েছো তুমি? তোমাকে ভালোবাসি বলে তুমি মদ খেয়ে আমার এলাকায় আমার নাম ধরে মাতলামি করবে? মহল্লার মানুষের সামনে রাত দুপুরে আমাকে ছোট করে দেবে? বলো, আমার ভালোবাসা তোমার কাছে এতই মূল্যহীন, এতই ঠুনকো? মারো, আরো জোরে মারো, আরো জোরে। আজ আমার মা আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে দিয়েছে। তুমি আমাকে আঘাতের পর আঘাত করে মুখ ফিরিয়ে নাও ঝুমা। আমি জেনে যাব আমার কষ্টের সাথে কেউ নেই। আমার জন্ম হয়েছে শুধু হাত পাওয়ার জন্য। মারো ঝুমা, মারো, মারো ঝুমা, মারো। স্বাধীন ঝুমা, ঝুমা।
নগদ মাল কেমন আমাদের কোথায় নিয়ে এলেন? একটু পরে বুঝতে পারবে। মিস্টার রাজীব, আমরা জেনেছি আপনি একজন নৌবাহিনী ক্যাপ্টেন ছিলেন। শুধু তাই নয়, স্বাধীনতার পক্ষে আপনার বিরাট একটা ভূমিকা ছিল। স্বাধীনতার পর আপনি অবসর গ্রহণ করেছেন। আমাদের স্যাটেলাইট মিডিয়া থেকে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি অবসর গ্রহণ করার পর অন্য কিছু চিন্তা ভাবনা না করে এই স্বদেশ পত্রিকা বের করার সিদ্ধান্ত কেন নিলেন? আমার প্রথম কথা হলো, আমি যেহেতু মনে প্রাণ একজন সৈনিক ছিলাম, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, চাকরি থেকে অবসর নেওয়ার পর আমি চিন্তা করে দেখেছি আমার যুদ্ধ এখনো শেষ হয়নি। আমার সেই অসমাপ্ত যুদ্ধটা শেষ করার জন্য অস্ত্রের বিকল্প হিসাবে কলম হাতে তুলে নিয়েছি। আমার কলম দিয়ে আমি সেই সব দেশের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই যারা এখনো মনে প্রাণে বাংলাদেশকে মেনে নিতে পারেনি, যারা এখনো বিভিন্ন সংগঠনের নাম করে এই দেশটাকে ধ্বংস করার জন্য বোমাবাজি করছে, সন্ত্রাস করে মানুষ মারছে, স্বাধীন দেশের মধ্যে অস্ত্র আমদানি করছে, আমাদের মা বোনদেরকে বিদেশে পাঠানোর জন্য ড্রাগস আমদানি করে নেশার রাজত্ব কায়েম করছে। আপনি বলতে পারবেন যারা এসব করছে তাদের কোনো নাম? সত্যিকারের সৈনিক কখনো শত্রুর নাম বলতে ভয় পায় না। তাই আমি বলছি, যারা এখনো দেশটাকে অন্যের গোলাম মনে করে তাদের মধ্যে দাউদ হামজা অন্যতম। এই দাউদ হামজা তার হামজা সংগঠনের নামে দেশের মধ্যে বোমাবাজি করাচ্ছে, বাইরের থেকে অস্ত্র আমদানি করে সন্ত্রাস করাচ্ছে। আইন কি করছে? আইনের কোনো মানুষ কেন হামজাকে গ্রেফতার করতে পারছে না? আইন প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করতে পারে না। তাই আমি প্রতিজ্ঞা করেছি আমার সাংবাদিকদেরকে দিয়ে আমার পত্রিকার মাধ্যমে হামজার মুখোশ খুলে দেয়া, আইনের কাছে একজন দেশের শত্রু হিসেবে প্রমাণ করা। ক্যাপ্টেন রাজীব চৌধুরী, আমার মুখোশ খুলে দিতে চাও? আইনের কাছে আমাকে দেশের শত্রু প্রমাণ করতে চাও? আমি তোকে বুঝিয়ে দিতে চাই, পুকুরে বাস করে সাগরের হাঙর ধরা যায় না। জাস্ট এ মিনিট। হ্যালো, আমি দবির বলছি। হ্যাঁ বন্ধু, এক্ষুনি আসতে হবে? ঠিক আছে ঠিক আছে, আমি এখন।
হ্যালো, কি ব্যাপার বন্ধু, এত উত্তেজিত? এক্ষুনি আসতে হবে। ঠিক আছে, আমি আসছি। হ্যালো, সুলতান বলছি। আরে কে বন্ধু? আমি এক্ষুনি আসছি। জানি, কিন্তু তুমি জানো না দাউদ হামজা, আমি নৌবাহিনীতে ছিলাম। উত্তাল সাগরের ঢেউয়ের মাঝে পথ চলাই ছিল আমার অভ্যাস। সেই জন্যই আমি জানি হাঙ্গর ধরতে হলে পুকুরে নয়, গভীর সাগরে জাল ফেলতে হয়। তুমি পারবে না ক্যাপ্টেন, পারবে না। আমার ক্ষমতা, আমার মুখোশের পর্দাটা এত বেশি শক্ত, আবিষ্কার করা তোমার সাংবাদিকদের পক্ষে সম্ভব নয়। তুমি তোমার কথা বলেছ, এখন আমার কথা শোনো। আমার পত্রিকার প্রতিটি সাংবাদিক এক একটি গেরিলা বাহিনীর সদস্য। ওদের কলমকে ধারালো ব্যানেট করে তোমার মুখোশের শক্ত পর্দাটা ছিঁড়ে ফেলবে। তাহলে তুমিও শোনো ক্যাপ্টেন, আমি তোমাকে 72 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো, নইলে 72 ঘন্টা পর তোমার এই স্বদেশ পত্রিকার অফিস আমি বম্বে উড়িয়ে দেবো। Out! I say get out! তাজা খবর, স্বদেশ পত্রিকা অফিসে বোমা হামলার হুমকি। তাজা খবর, আজকে তাজা খবর, স্বদেশ পত্রিকা অফিসে বোমা হামলার হুমকি। এই দাও, কোথায় যাচ্ছ? ভেতরে। আমি রোজ কর্মচারীদের জন্য খাবার নিয়ে আসি, তবু অনুমতি ছাড়া ভিতরে যেতে দেওয়া হবে না। তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, বলুন। আমি পুলিশ অফিসার আব্দুল হাই বলছি। এই, কি নাম তোমার? আমার নাম রহমত। রহমত নামের একজন লোক আপনাদের কর্মচারীদের খাবার নিয়ে এসেছে। ভেতরে ঢুকতে দেবো? হ্যাঁ, ও আমাদের লোক, আসতে দিন। ঠিক আছে, যাও। আচ্ছা। সুলতানের কোনো খবর নেই, আর মাত্র 24 ঘন্টা বাকি। বোমা সেট করার উপায় বের করো। আমাদের লোকজন তো বিভিন্নভাবে চেষ্টা করছে। এত বেশি কঠোর নিরাপত্তা, যার জন্য আমাদের লোকেরা ব্যর্থ হচ্ছে। আমি এই ব্যর্থ শব্দটা শুনতে চাই না। আমার শত্রু এই ক্যাপ্টেনের কাছে আমি কিছুতেই হার মানতে পারবো না। আমার বাবা রাজাকার ছিল। ওই ক্যাপ্টেন স্বাধীনতা যুদ্ধে আমার চোখের সামনে আমার বাবাকে গুলি করে মেরেছিল। আমার বাবার লাশ ধরে বলেছিলাম, বাবা, এই স্বাধীনতাই মানি না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বুকের ভিতরে পাকিস্তানের পতাকা নিয়ে ঘুরবো, আর বলবো, আমার প্যারে পাকিস্তান। ওই ক্যাপ্টেন আবার আমার মুখে থাপ্পড় মেরেছে। এটা থাপ্পড় নয়, এই থাপ্পড়টা আমার বাবার বুকের বুলেটের মধ্যেই মনে হচ্ছে। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। তাই বোমা বিস্ফোরণের পথ খুঁজে বের করতেই হবে। বোমা হামলার পথের সন্ধান আমি আবিষ্কার করেছি। রহমত নামের এক খাওয়াওয়ালা প্রতিদিন 20-25টা টিফিন ক্যারিয়ারে ওই স্বদেশ পত্রিকার অফিসে খাওয়া নিয়ে যায়। এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। আজ একটু তাড়াতাড়ি এসো, মুক্তির জ্বরটা বেড়েছে। ও আচ্ছা। আপনারা, তুমি রোজ এই টিফিন ক্যারিয়ার দিয়ে স্বদেশ পত্রিকাতে খাওয়া দিতে যাও? জি। এই খাবার দিয়ে কত টাকা লাভ হয়? হিসেব করিনি, তবে সংসারটা চলে যায়। আমাদের জন্য একটা কাজ করে দিতে পারলে তুমি মধ্যে করে পত্রিকা অফিসের ভিতরে নিয়ে যেতে হবে। কি আছে টিফিন ক্যারিতে? বোম। বোম? হ্যাঁ, রিমোট কন্ট্রোল বোম। হ্যাঁ, বোম।
আমরা এই বোম দিয়ে স্বদেশ পত্রিকার অফিসটাকে উড়িয়ে দিতে চাই। এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়। আমি বুঝতে পেরেছি আপনারা সবাই সন্ত্রাসী। আপনারাই তাহলে পত্রিকা অফিসটা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। হ্যাঁ, তোর বোঝার মধ্যে কোনো ভুল নেই। এখন বল, কাজটা করবি কিনা? আর যদি না করিস, তোর সামনে তোর পুরো বংশটা নির্বংশ করে দেবো। অন্যায়, এটা অন্যায়, জুলুম। আমাদের কাজই জুলুম করা। বল আছে কিনা? সময় কম, যা করবি তাড়াতাড়ি কর। আমি রাজি, আমি রাজি। ওকে তো প্লিজ গাড়িতে কর। সবাই বাবা, দৌড়ে গিয়ে খবরটা পত্রিকা অফিসে দিয়ে আয়। আচ্ছা, চাল দেখি দেখি চাচি কেমন রান্না করো। ধরেন এটা নাম। আল্লাহ, আরে কি করছিস? আরে যেতে দে না। ঠিক আছে চাচা, চাকরি হলে আমাদের একটু রান্না করে খাওয়াবা। খাওয়াবো, খাওয়াবো। হে আল্লাহ, আল্লাহ তুই রহম করে।
তো গো ওই নয়া অফিসারের চেহারাটা দেখবার আইলাম আর তুমি ইন্সপেক্টর শুনতে পাইলে তোমার খবর আছে হয় খবর করে দেব কি বললি তুই কার ভাই দবির খানের ভাই আমি তো দবির খান কি করছি দবির খানের আস্তানা কোথায় বল আস্তানা কোথায় কমু না কিছুতেই কমু না বলবি বলার ওষুধ আমার জানাতে শোন তোরা একটা কথা মনে রাখিস আজকের মধ্যে অস্ত্রগুলি ডেলিভারি দিতে হইব ভাড়ায় এক নতুন অফিসার আছে শুনেছি শকুনের মতো চোখ কুকুরের মতো ঘ্রাণ নেওয়া শক্তি তাই আমি চাই মাটি শুকতে শুকতে অফিসার এখানে আসার আগেই অস্ত্রগুলো ডেলিভারি দিতে হইব ভাইজান 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 পুলিশ এইটাতে পারো এই তোর সম্পর্কে জন্য যাও আব্দুলকে বাঁচা তুই আর তোর বন্ধুরা মিলে স্বদেশ পত্রিকা অফিসে হত্যা করিয়েছিলি বাবা স্বাধীন তুমি আমার জীবন বিক্ষত বাবা তোদের জন্য 15 বছর আমার চোখে ঘুম নাই তোদের জন্য আমার মা আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিয়েছে তাই তোদের আমার বাবার মতো একইভাবে না মারা পর্যন্ত আমি শান্ত হব না না আমাকে জানে মেরো না বাবা আমি তোকে মাফ করে দিতে পারি ওই টিফিনকার বাটিটা নিয়ে আয় যাও
হাতে লাগা। না বাবা না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও বাবা। স্বাধীন বাবা, স্বাধীন আমাকে মাফ করে দাও বাবা। আজকের অপারেশন সম্বন্ধে আমাদেরকে কিছু বলবেন স্যার? বলার মধ্যে আমি শুধু একটা কথাই বলতে চাই, জি, এই অপারেশনটা সাকসেসফুল না হলে জি এই অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে চলে যেত, আর কম করে আরো শত মায়ের বুক খালি হতো, অনেক স্ত্রী তার স্বামীকে হারাতো। ব্যাস। জি, থ্যাংক ইউ স্যার। প্লিজ। স্যার, আপনার এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব জরুরিভাবে দেখা করতে কইছে। তুমি অনেক সিরিয়াস ক্রিমিনালদেরকে বিভিন্ন সময় বিভিন্ন থানাতে গ্রেফতার করে এসেছো। তোমার আজকের অপারেশন সম্পর্কেও কিছুক্ষণ আগে কমিশনারকে টেলিফোনে জানিয়েছি। গুড, ভেরি গুড। আমাকে প্রশংসা করার কিছু নেই স্যার, আমি মনে করি আমি যা করছি আমার দায়িত্ব পালন করছি। শোনো, তোমাকে যে জন্য ডাকা হয়েছে তুমি নিশ্চয়ই শুনেছ, একজন যুবক আইন নিজের হাতে তুলে নিয়ে ক্রিমিনালদেরকে খুন করছে। আমার মতে আইনের কাজ আইনের মানুষই করবে। কোন পাবলিক আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধীদের খুন করাও এক ধরনের অপরাধ। আইনের চোখে আমরা অপরাধী বলেই চিহ্নিত করব। অবশ্যই স্যার, আমাকে কি করতে হবে বলুন? একজন মন্ত্রী হিসেবে নয়, একজন সমাজ সচেতন মানুষ হিসেবে তোমাকে ডেকে পাঠিয়েছি। কারণ একটাই, আইন শৃঙ্খলার অবনতি হলে দেশের মানুষের কাছে আমাকেই জবাবদিহি করতে হবে। আমি চেষ্টা করব আমার এই দায়িত্ব পালন করতে। আমি পুলিশ সোর্সের মাধ্যমে যতটুকু জেনেছি, তোমার বোনের সাথে ওই আসামির একটা সম্পর্ক রয়েছে। আশা করছি এ ব্যাপারে তোমার বোনই তোমাকে বেশি সাহায্য করতে পারবে। আমার ভাবতে অবাক লাগে, তুই একজন স্কুল মাস্টারের মেয়ে হয়ে একজন সন্ত্রাসী বোমাবাজকে ভালোবাসলি কি করে? তোমার বলা শেষ হলে আমি বলতে পারি। এই কি বলবি তুই? তুমি বলছো আমি একজন সন্ত্রাসীকে ভালোবেসেছি কেন? তোমার চোখে স্বাধীনের হাতে অস্ত্র আছে বলে স্বাধীন সন্ত্রাসী, আমার চোখে তা নয়। আর এজন্যই নয়, একটি লোকও স্বাধীনের বিরুদ্ধে বলতে পারবে না স্বাধীন চাঁদাবাজ, স্বাধীন সন্ত্রাসী, স্বাধীন কোনো ভালো মানুষকে খুন করেছে। আর যারা চাঁদাবাজি খুন খারাপি করে তাদের বিরুদ্ধে স্বাধীন যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ করছে? তার মানে তোর কথায় স্বাধীন একজন যোদ্ধা? অবশ্যই। তোমার ছেলে যদি আইনের পোশাক পরে দেশের জন্য, সন্ত্রাস দমনের জন্য কাউকে গুলি করে নিজেকে যোদ্ধা বলে পরিচয় দিতে পারে, তাহলে স্বাধীন কেন পারবে না? হো, ওর শরীরে আইনের পোশাক নেই বলে? তুমিই তো বলেছ স্বাধীনতা যুদ্ধে তোমরা সবাই মিলে যুদ্ধ করেছো, তোমাদের পরিচয় ছিল তোমরা মুক্তিযোদ্ধা। তাহলে স্বাধীনকে যোদ্ধা অন্যায় হবে কেন বাবা? ঝুমা, তুই তুই একজন আইনের চোখে অপরাধীর সাথে আমাকে তুলনা করছিস? হ্যাঁ করছি, এই জন্য করছি। তুমি বলছো আইনের চোখে অপরাধী, আর আমি যদি বলি আইন মানুষের জন্য, যে মানুষের জন্য আইন, সেই মানুষকে জিজ্ঞাসা করো স্বাধীন সন্ত্রাসী কিনা। একটি মানুষও বলবে না স্বাধীন সন্ত্রাসী। আসলে ওই খুনি তোকে জাত করেছে, তাই তুই আবল তাবল বলছিস। আমি যা বলছি সত্যি কথা বলছি। আমার সত্যিটা এই জন্য তোমাদের মেনে নেওয়া উচিত। আমি পাগল নই। আমি খুব ভালো করে জানি আমার বাবা একজন স্কুল মাস্টার, আমার ভাই একজন পুলিশ অফিসার, তাই আমি জেনে শুনে কোনো ভুল করতে পারি না। তোর ভুল তুই বুঝবি না। আমি শুধু জানতে চাই স্বাধীনের ঠিকানাটা তুই বলবি কিনা। প্রশ্নই ওঠে না। তাহলে শোন, আমার চোখ যদি ওর ঠিকানা খুঁজে বের করে, তাহলে আমার পিস্তলের গুলি থেকে তোর ওই স্বাধীন বাঁচবে না। ওর লাশ বুকে নিয়ে কাঁদতে হবে।
ভাইয়া 1 মিনিট। এই নাও 500 টাকা। কিসের টাকা? কাফনের কাপড় কেনার জন্য। একটা স্বাধীনতা। স্যার, একটা জব্বর খবর আছে। যাত্রা মঞ্চে গনে প্রিন্সেস দিবারে একদল গুন্ডারা আজ রাইতে উড়াইয়া লইয়া যাইবে। হয় খবরটা কতটুকু সত্য? একদম সত্য কথা স্যার। তবে স্যার, এই গুন্ডাগুলো গ্রেপ্তার করার পর মোর লেগাটা মিছা কথা কইবেন স্যার। মানে? আপনি কইবেন স্যার মুই গ্রেপ্তার হচ্ছি, তাইলে মুই হাবিলদার গনে প্রমোশন পাইয়া যাইতে পারি। হয় ঠিক আছে, রাতেই দেখা যাবে। আমি রসের হাড়ি উঠা গেছে যৌবন জ্বালা সয়না প্রাণে দেরি। তোমরা হইলা রসের নাগর আমি রসের হাড়ি উঠা গেছে যৌবন জ্বালা সয়না প্রাণে দেরি। বুকের ভিতর আগুন জ্বলে ধিকি ধিকি করে, আরে ও রসের হাড়ি ভাঙ্গা দিয়া ভিজাও নাই আমারে। পাবলিকি ভাই রে যেটা ধইরা নাগর দোলায় দোলাও আমারে। ওরে পাবলিকি ভাই রে যেটা ধইরা নাগর দোলায় দোলাও আমারে। মানুষ আইলো গেল খবর নিল না রে, বুকের ভিতর মধু ভরা খায়া দেখলো না রে। হরেক মানুষ আইলো গেল খবর নিল না রে, বুকের ভিতর মধু ভরা খায়া দেখলো না রে। চাকের মধু চাকে শুধু ছলাতে ছলাতে করে, আরে ও ঝাপ দিয়া ভাই পড়না এসে চাকেরই উপরে। পাবলিকি ভাই রে যেটা ধইরা নাগর দোলায় তোলাও আমারে। আপনাকে অনেক ধন্যবাদ। ছোট কাপড়ের পোশাক পরে শরীর দেখিয়ে মানুষের সামনে নাচ গান করলে ভবিষ্যতে এমনি করে হয়তো আরো অনেকবার ধন্যবাদ দিতে হবে। হয়তো দিতে হতে পারে, কারণ এই পেশা তো আমি ছাড়তে পারবো না। কেন? এই পেশা ছাড়া অন্য কোনো পথ নেই? আছে হয়তো, কিন্তু আমার জানা নেই। কিছু মনে করবেন না,
নিজের শরীর দেখিয়ে খুব মজা পান? উত্তর জানতে চান? চলুন আমার সাথে, উত্তর পেয়ে যাবেন। আসুন। আসুন। এটাই আমার ঘর। নিশ্চয়ই অবাক হয়েছেন, একজন প্রিন্সেসের ঘরে বিদ্রোহী কবি নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবি। অবাক হবারই কথা, কারণ এখানে থাকার কথা অশ্লীল কোনো মেয়ের ছবি। আপনি হয়তো আরো অবাক হবেন যখন জানবেন আমি ছাত্রী জীবনে ভালো নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত গাইতাম। দিবা, আমার ওষুধ এনেছিস? ঘর ভাড়ার টাকা এনেছিস? বাড়িওয়ালা বলে গেছে আগামীকাল ঘর ভাড়ার টাকা না দিলে আমাদের বের করে দেবে। যে আমার বাবা, প্রতিদিন 300 টাকার ওষুধের প্রয়োজন হয়। বাবার ওষুধের টাকা জোগাড় করার জন্য অনেক জনের কাছে একটা চাকরির জন্য কাকুতি মিনতি করেছি। চাকরি হয়নি। কেন হয়নি জানেন? আমার এই লোভনীয় শরীরটার জন্য। ওরা আগে আমার শরীরটাকে ভোগ করতে চেয়েছে, তারপরে চাকরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ, এসো এসো। জি স্যার। এসো। হ্যাঁ, এসো। বসো। এটা চলবে? আচ্ছা। স্যার, আমার চাকরিটা। হ্যাঁ, শোনো, চাকরি পেতে হলে এই কিছু কিছু মানে? হ্যাঁ, বুঝলে না? গিভ এন্ড টেক। গিভ এন্ড টেক মানে? বুঝলে না? গিভ এন্ড টেক মানে আমি কিছু দেব, তুমি কিছু দেবে। বুঝলে না? এসো এসো। এমন করছে তোমাকে ভালো চাকরি দেবো। আরে এমন করছে কেন? এরা সব কারা দেখতে চান? চলুন আমার সাথে, চলুন। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি? ভয় নেই, আপনাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করতে আসিনি। কারণ আমি জানি আপনার অনেক ক্ষমতা। শুধু আমার জীবনের একটা সত্যকে প্রমাণ করতে এসেছি। বল ভদ্রবেশী শয়তান, তোর মতো লম্পটের কাছে আমি একটা চাকরির জন্য অনুরোধ করতে এলে তুই আমার কাছে কি চেয়েছিলি? বল কি চেয়েছিলি? কি করছেন? ছাড়ুন বলছি। আপনাকে তো আমি চিনিই না, আপনাকেই প্রথম দেখলাম। এই কিছুক্ষণ আগে তুই না আমাকে তুমি বললি? বল, আমার শরীরটাকে কেন ভোগ করতে চেয়েছিলি, তারপর চাকরি দিতে চেয়েছিলি? বল। আমাকে মাফ করে দিন। ওই দিন একটু বেশি মদ খেয়ে ফেলেছিলাম। মদের নেশায় কি বলেছিলাম মনে নেই। আসলে আপনি একটা ভদ্রবেশী শয়তান। আমার উচিত ছিল এই মুহূর্তে আপনাকে গ্রেফতার করা, করলাম না। ভালো হয়ে যান। শুধু মনে রাখবেন, আজ থেকে আইনের চোখে আপনি অপরাধী। চলুন। এরপর জীবনের তানপুরাটার তার ছিঁড়ে রাতারাতি প্রিন্সেস হয়ে গেলাম। প্রিন্সেস দিবা খান, যার নাচ দেখার জন্য সারা রাত সাধারণ মানুষ অপেক্ষায় বসে থাকে। ভালোই লাগে। এরপর বলুন, আমাকে প্রিন্সেস হবার জন্য দায়ী কে? আমি নেই সমাজ? জানি, কিন্তু আমার অনেক কিছু জানার আছে। আমি জানি আমার মতো একটি মেয়ে আর কোনোদিন কারো বউ হবে না, সুন্দর করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে না।
অথচ আমিও একদিন সুন্দর স্বপ্ন দেখতাম, অনেক বড় স্বপ্ন। এই যে আপনি একদিন হয়তো আমাকে এই সমাজের নষ্ট মেয়ে হিসেবে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে পারবেন, কিন্তু কিন্তু আপনাকে যদি বলি আমিও সুন্দরভাবে বাঁচতে চাই, আমি আমার এই প্রিন্সের জীবন থেকে মুক্তি চাই, আমিও স্বামীর বুকে মাথা রেখে ঘুমোতে চাই, পারবেন? পারবেন আমার এই চাওয়াটাকে সত্যি করতে? পারবেন? জানি পারবেন না, এই ক্ষমতাটুকু আপনার নেই। নাও গেট আউট, নাও গেট আউট, নাও গেট আউট, নাও গেট আউট, নাও গেট আউট। এই তো তুই আমার ছেলের মতো কাজ করেছিস। আজ আমার মনে হচ্ছে আমার মতো একজন শিক্ষকের শিক্ষা দীক্ষার এখনো কেউ মূল্য দিতে পারে। বিপ্লব, এই সমাজের মানুষ ঘরের মেয়েদের বাইরের মেয়েতে পরিণত করতে পারে, কিন্তু কেউ বাইরের মেয়েকে ঘরে ফিরিয়ে আনতে পারে না। তুই একটা বাইরের মেয়েকে ঘরে ফিরিয়ে এনে আমার আদর্শের মূল্যায়ন করেছিস। আমি বাবা হিসেবে খুব খুশি হয়েছি। বাবা, দোয়া করবেন বাবা। তুমি সুখী হও মা, সুখী হও, সুখী হও। সুখ দুঃখের কথা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না বাবা। আমি শুধু এইটুকু বলতে পারি, আপনার মতো বাবার স্নেহ ভালোবাসার জন্য আমি অনেক কঠিন দুঃখকেও আমার জীবনের চরম সুখ বলে মেনে নিতে পারবো বাবা। মা, মারে বাবা, আয় মা, আমার বুকে বাবা। শুধু কথা হবে? আয় ভাইয়া, ভাবির সাথে পরিচয় করিয়ে দিবি না? দেব। ঠিক আছে, আমি নিজেই পরিচিত হই। আমি ঝুমা, তোমার একমাত্র ননদ। চলো আমার সাথে। আমি বলতে পারি না, আমার বুকের ভেতর উথাল পাথাল সইতে পারি না। এমন সুখের মজায় আমার ছিল অজানা। শুশুরি আহা শুশুরি, শুশুর শুশুর শুশুরি, শুশুরি আহা শুশুরি, শুশুরি। আমার কেমন কেমন লাগে রে আমি বলতে পারি না। আমার বুকের ভেতর উথাল পাথাল সইতে পারি না। এমন সুখের মজায় আমার ছিল অজানা। শুশুরি শুশুরি, শুশুর সুর সুর শুশুরি, এই শুশুরি আহা শুশুরি, শুশুর সুর সুর শুশুরি।
চাবি মেরে তুমি দিলে তালা খুলে সারা অঙ্গ মাতাল হলো তোমার গোলাপ সুরসুরি সুরসুরি আহা সুরসুরি সুরসুর সুর সুর সুরসুরি বন্ধ ঘরে সুইচ টিপে দিলে বাতি জেলে ওই আলোতে নতুন সুখে তোলে এমন তোলে বন্ধ ঘরে সুইচ টিপে দিলে বাতি জেলে ওই আলোতে নতুন সুখে তোলে এমন তুই দেহের এই মধুর মিলন কেন বোঝো না সুরসুরি আহা সুরসুরি 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 হেই সুরসুরি সুরসুর সুর সুর সুরসুরি আমার কেমন না আমার বুকের ভেতর উথাল পাতাল সইতে পারে না এমন সুখের মজায় আমার ছিল অজানা সুরসুরি আহা সুরসুরি 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 আহা সুরসুরি 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 আমার কেমন কেমন লাগে রে আমি বলতে পারি না আচ্ছা আমার বুকের ভেতর উথাল পাতাল সইতে পারি না এমন সুখের মজায় আমার ছিল জানা সুরসুরি আহ সুরসুরি সুরসুর সুর সুর সুরসুরি সুরসুরি আহ সুরসুরি সুরসুর সুর সুর সুরসুরি কোথায় নিয়ে এলেন? একটু পরে বুঝতে পারবে। থানা এলো 1 নম্বর বানাইয়ে দিও মানে হয় পানি পরে আনা চল তোমার এই কান্না আমার ভালো লাগে না মা। তুমি একটা কথা বলবে, ভাইয়ার প্রতি তোমার অন্তরে ঘৃণা আর চোখে পানি, কোনটা তোমার জন্য সত্য? এই প্রশ্নের জবাব আমি তোকে বোঝাতে পারবো না। তুই যখন মা হবি তখন বুঝবি মায়ের কষ্ট কোথায়। ঠিকানা যখন পাইছস তখন ওর বইনটারে আমার কাছে তুইলাম, কান্তাম আমি দেখতে চাই কত বড় মাস্তান হয়েছে ওই শুয়োরের বাচ্চা। যা তোমরা কারা? তোর শ্বশুরের ছেলে, তোকে তোর শ্বশুর বাড়ি নিয়ে যাবার জন্য এসেছি। চল। এই কুত্তার বাচ্চা, হাত ছেড়ে দে, নইলে আমার ভাইয়া এই কথা জানতে পারলে
তোর এই হাত কেটে রাস্তার কুকুর দিয়ে খাও। আমি তোর ভাইয়াকে আমাদের কাছে যাবার জন্যই তোকে তুলে নিতে এসেছি। চল মুক্তি! শিমুল, শিমুল, একজন মেয়েকে এতগুলো পুরুষ মিলে টানাটানি? না 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 না, এটা পুরুষ জাতির সাংঘাতিক অপমান। আহা, কি করছো তোমরা? আয় শালা, তুই এর মধ্যে নাক গলাতে আসবি না। বললেই তো হবে না। তোমরা পুরুষ জাতির অপমান করবে আর আমি পুরুষ হয়ে সেই অপমান সহ্য করব? এই, কি করবি তুই? তাও তো একটা কথা। আচ্ছা, কি করা যায়? হ্যাঁ, আমি একটা ঘুষি মারি। ওই! আমার মেয়েকে বাঁচান। সমস্যাটা কি? গুন্ডারা আমার মেয়েটাকে ধরে নিয়ে গেছে। কোন মেনেছে তা জানি না, ওদের কেন জানি না। এইটা তো ক্রিটিক্যাল কেস, তারে লাগবে লন মন লাগে। হায়, এই নাও। আমনে খারান, মুই সারে বলাইলে যাই। স্যার, একজন মাতারি আইছে, আপনার লগে দেখা হতে চাই। হায়, আসি। ওকে, চলো। দেখলি তো, চাটাও খেতে পারলো না। কি ব্যাপার, আপনাদের অবস্থা কেন? স্যার, আমার মেয়েটাকে বাঁচান। একদল গুন্ডা আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। কেন, শত্রুতা কিসের ছিল? শত্রু না বাবা, শত্রুতা ছিল আমার ছেলের সাথে। আমি আমার এই পেটে একজন সন্ত্রাসী জন্ম দিয়েছি। কি নাম আপনার ছেলের? না, মুখে নিতে আমার ঘৃণা হয়। স্বাধীন। আমার মেয়েটাকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে এনে দিন বাবা। আপনি বাড়িতে যান, আপনার মেয়েকে ফেরত পাবেন। যান। স্বাধীনকে খবরটা জানাতে হবে। মুখ থেকে একদল গুন্ডা আমার জন্য তুলে নিয়ে গেছে। তোমার মা তাই বলেছে।
আমি যেখানে নিয়ে যাক না কেন, আমি ঠিকানা খুঁজে বের করবই। এই যাও, বল মুক্তি কোথায়? চল মুক্তি। শিবা, কসম দিয়েছেন মার সামনে গেলে আমাকে মার মরা মুখ দেখতে হবে। মা আমার মুখ না দেখে থাকতে পারলেও আমি তো সন্তান হয়ে মায়ের মরা মুখ দেখতে পারবো না। তুই ঝুমার সাথে যা, আমার আরো কাজ বাকি আছে। ঝুমা, ওকে পৌঁছে দিয়ে এসো। যাও, যা যাও। তুমি বলছো আমি মা হয়ে আমি আমার সন্তানকে চিনতে পারিনি? অবশ্যই বলছি। যদি চিনতেই পারতেন মা, তাহলে যে সন্তানকে অহংকার করে আপনার বুকে জড়িয়ে নেবার কথা, সেই সন্তানকে ঘৃণা করে আপনার বুক থেকে দূরে সরিয়ে দিতে পারতেন না মা? তুমি আজ ওর ভালোবাসাতে অন্ধ, তাই তুমি আজ এই কথাগুলো বলতে পারলে। কিন্তু যেদিন চোখে দেখে সমাজের মানুষের ভয়ে আমি ভয় পাবো না মা। ওর জীবনের সব কথা জেনে শুনে আমি ওকে ভালোবেসেছি, তাই আমার ভালোবাসা অন্ধ ভালোবাসা নয়। আমার ভালোবাসা আমার অন্তরের ভালোবাসা। এই ভালোবাসার জন্য আমি স্বাধীনের সাথে মরতেও পারবো, কিন্তু সমাজ আইন কোনো কিছুর ভয়ে স্বাধীনকে দূরে সরিয়ে দেব না মা। আসি বোন। আইন থাকতো না, আইনে মানুষ থাকতো না, তাই আমার শেষ কথা,
যতদিন পর্যন্ত তুই এই অসুস্থ জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসতে না পারবি, ততদিন আমার সামনে শুধু নয়, তোর বাবার কবরের সামনে আসতে পারবি না। যদি কখনো আমার কথা অমান্য করিস, তাহলে আমি মরণ দেখবি। তুই যাবি না ভাইয়া আমার কাছে? যাবি না? যাবি না ভাইয়া? স্বাধীন বাবা, কতক্ষণ যাবত পিছনে লেগেছে? শালা একটা মহা ডিস্টার্ব। কি যে করি? বাবা স্যান্ডেল মারবে নাকি? না, তাও যাচ্ছে না। এই মিস্টার, আপনি শুনিচ্ছ কেন? তোমার মুখে আমার ভালোবাসার কথা শোনার জন্য। বাড়িতে আয়না আছে? আয়নাতে একবার নিজের মুখখানা ভালো করে দেখে নিও, তারপর না হয় ভালোবাসার কথা শুনতে এসো। কেন? হ্যাঁ, আমার চেহারাটা কি খুবই খারাপ? আরে আরে, তুমি পথ ছাড়বে? না হলে কিন্তু আমি আমার ভাইয়াকে কথাটা বলে দেব। চাই আরে কথাই বলে না, প্যার কিয়া তো ডর না কিয়া। আরে তোমার ভাইয়ের মতো কত মাস্তানকে দেখেছি, আমার একটা চুক্তিতে তোমার ভাই বাতাসে উড়ে যাবে। ও তাই? ডাকবো? ডাকবো ভাইয়াকে? ভাইয়া! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শালা গেল কই? আপদ দূর হয়েছে। কি ভাবছো? অতীতের কথা ভাবছি। তোমাকে ভালো না বেশে আমি ভুল করেছি। আজ আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে এসেছি। শিমুল, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করে দাও। আমি এসব। তুমি আমাকে ভালোবাসো? না। বলো তুমি আমাকে ভালোবাসো? না। বলবে না? না। নইলে কিন্তু আমি ভাইয়াকে ডাকবো। বেশ তো, ডাকো। ডাকবো? হ্যাঁ ডাকো। ডাকবো? হ্যাঁ হ্যাঁ, আর ডাকো ডাকো। ভাইয়া! হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল? ও, তুমি এইখানে? ভীরু কাপুরুষ? না বাবা। তবে তুমিও শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি। ভালাইছে, এদিকে ব্যবসাও খারাপ, তোমার সাথে ব্যবসা করতে যাই। আমার চোখ ফুটে গিয়েছে। 100 টাকার ভাড়াটে গুন্ডাদের আমি লাইসেন্স দিয়ে সমাজে তুলে এনেছি। এখন বলে কিনা সব কাজে সমান ভাগ। চিরদিন মানুষ একরকম থাকে না, হিসাব এক থাকে না। তুমি হয়তো মনে করতে পারো আমাদের দাবিটা অন্যায়, কিন্তু আমি বলবো ব্যাংক ডাকাতি, বোমাবাজি, সব রকম সন্ত্রাসী কাজ আমরা করব, আর সিংহভাগ তুমি একাই নিবে? এ হতে পারে না। তাই আমগো 2টা প্রস্তাবের একটা প্রস্তাব মাইনা নিতে হইব।
হয় সমান ভাগ দিবা, নাইলে আজ থেকে আমরা আমগো লাইনে চলম, তুমি তোমার লাইনে চলবা। ল্যাংড়া ঘোড়াও মাঝে মাঝে মনে করে সে রেসে ফার্স্ট হবে, কিন্তু ল্যাংড়া ঘোড়া জানে না তার দৌড় কত দূর। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই আমার চোখে ওই ল্যাংড়া ঘোড়ার মতো। যাও, আজ থেকে তোমরা তোমাদের মতো পথ চলবে। তবে এখান থেকে যাবার আগে শুধু একটা কথা জেনে যাও, একদিন আবার এই দাউদ হামজার সামনে এসে দাঁড়াতে হবে তোমাদের। তোমার এই কথাটা কোনো দিন সত্য হইব না। যে লোক ভিতরে একদম খরচা করে বানাবো। কি ব্যাপার ভাই? চুপ, কেরানির বাচ্চা। ওই ক্যাশবাক্স থেকে মারলে হ্যালো, কে? বাপ মিশর ভাই, আপনাদের মাসিক টাকা তো পাঠায়া দিছি ভাই। আমগো কি শোন মাইকা, আজ থেকে মাসিক চান্দা সব আমার নামে পাঠাবি কইয়া দিলাম। মাইকা, যদি উল্টা পাল্টা করবি খোদার কসম আমি তোর খরচা করে ফেলামু। হ্যাঁ ভাই। কি মনে করে মিশা তালুকদার? মনে টনে কিছুই না, আমি আইছি তোমার লগে ব্যবসা করতে। তোমার সাথে ব্যবসা করলে তো তুমি আদা আদি ভাব চাও। অতীতটাই না, লাভ নাই হামজা। এখন থেকে আমরা হাতে হাত মিলায় কাজ করুম। বলো কি ব্যবসা? স্বাধীন। ওই খুনের নাম ঠিকানা কিছু জানো? ওর মা বোন সব এক মহল্লায় থাকে। শত্রুতার কারণ হচ্ছে দবিরে যারা মারলো জানি না, তাই আমার ভাই তার বোনটা রেপ করতে চাইছিল। দবিরের মৃত্যু বোমা বিস্ফোরণে। কিন্তু মনে হয় ওই শালার বাচ্চার সাথে আমাদের কোথায় যেন একটা গিট্টু বেঁধে আছে। তাই ওর মার ঠিকানাটা আমাকে দাও, আমি একটা হিসাব মিলিয়ে দেখতে চাই। আচ্ছা চলে হিসাব মিলাই দিব। আল্লাহ মালিক, বাড়িতে আছিস মা? আজ দুদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিবি মা? বলুন বাবা। হতভাগী মায়ের মুখের দিকে তাকিয়ে কি দেখছেন বাবা? দেখছি তোর কপালে সন্তান হারানোর রেখা। তোকে সন্তানের লাশ নিয়ে কাঁদতে হবে রে মা। এই কথাটা আমিও জানি বাবা, জানি বলে সবসময় পথের দিকে তাকিয়ে থাকি। কে কখন আমার সন্তানের লাশের খবর নিয়ে আসে? দোষ নেই মা, ওর ভিতরে বাবার মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বলছে। ও তো প্রতিশোধ নেবেই। এই কথা আপনি জানেন কি করে? তোর কপালে রেখা আমাকে বলে দিচ্ছে। একটা কাজ করতে পারিস, আমাকে তোর সন্তানের কাছে নিয়ে যেতে পারিস? দেখি তোর সন্তানের বিপদ মুক্ত করতে পারি কিনা। ঠিকানা তো আমি জানি না, তবে জেনে নিতে পারবো। বলুন বাবা, আপনাকে এরপর কোথায় পাবো? আমি আজ থেকে 7 দিন পর আবার আসবো। তবে ঠিকানাটা জেনে রাখিস মা, ঠিকানাটা জেনে রাখিস। আল্লাহ মালিক। ইয়া আল্লাহ।
এইবার প্রমোশন মিলবে। আমারু তোর নাম কি? বাড়ি কমবে আশেপাশে কেউ নেই, তাইলে তো মরেই মারছে। হ্যাঁ হ্যাঁ মনু, ও মনু, তোমার নাম জিগাইলাম, তুমি মোরে চোখতে বিমার লেখা। ওই বেটা টাকা কমবে দিতাছি স্যার। দেখি 100 টাকা, বেড়ায় কইল 500 টাকা। আর কই? স্যার আমার একটু বাইরে বাইর করেন, আমি সব টাকা দিয়ে দেবো। আচ্ছা আসো। এই 8 টাকা কমবে। ওকে, এটা ওদের 100 টাকা, বাকি 200 টাকা কমবে। হ্যাঁ টাকা বাইর কর, টাকা বাইর কর না মারিয়া। স্যার টাকা তো আমার কাছে নাই, বাকি টাকা দোকানে রেখেছি। বাইর করে দিবি? জি স্যার। ল আমার লাগে দোকানে। ভালোইছে, এদিকে ব্যবসাও খারাপ, তোমার সাথে ব্যবসা করতে চাই। আমার চোখ ফুটে গিয়েছে। 100 টাকার ভাড়াটে গুন্ডাদের আমি লাইসেন্স দিয়ে সমাজে তুলে এনেছি। হ্যাঁ, এখন বলে কিনা সব কাজে সমান ভাগ। চিরদিন মানুষ একরকম থাকে না, হিসাব এক থাকে না। তুমি হয়তো মনে করতে পারো আমাদের দাবিটা অন্যায়, কিন্তু আমি বলবো ব্যাংক ডাকাতি, বোমাবাজি, সব রকম সন্ত্রাসী কাজ আমরা করব, আর সিংহভাগ তুমি একাই নিবে, এ হতে পারে না। তাই আমগো 2টা প্রস্তাবের একটা প্রস্তাব মাইনা নিতে হইব। হয় সমান ভাগ দিবা, নাইলে আজ থেকে আমরা আমগো লাইনে চলম, তুমি তোমার লাইনে চলবা। ল্যাংরা ঘোড়াও মাঝে মাঝে মনে করে সে রেসে ফার্স্ট হবে, কিন্তু ল্যাংরা ঘোড়া জানে না তার দৌড় কত দূর। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই আমার চোখে ওই ল্যাংড়া ঘোড়ার মতো। যাও, আজ থেকে তোমরা তোমাদের মতো পথ চলবে। তবে এখান থেকে যাবার আগে শুধু একটা কথা জেনে যাও, একদিন আবার এই দাউদ হামজার সামনে এসে দাঁড়াতে হবে তোমাদের। তোমার এই কথাটা কোনো দিন সত্য হইব না। যেই লোর ভিতরে একদম খরচ করে বানাবো। কি ব্যাপার ভাই? চুপ, কেরানির বাচ্চা। ওই চাষবাস থেকে মারলে মারলে হ্যালো, কে? বাপ মিশর ভাই, আপনাদের মাসিক টাকা তো পাঠায়া দিছি ভাই। আমগো কি শোন মাইকা, আজ থেকে মাসিক চান্দা সব আমার নামে পাঠাবি কইয়া দিলাম। মাইকা, যদি উল্টা পাল্টা করবি, খোদার কসম আমি তোর খরচা করে ফালামু। হ্যাঁ ভাই। কি মনে করে মিশা তালুকদার? মনে টনে কিছুই না, আমি আইছি তোমার লগে ব্যবসা করতে। তোমার সাথে ব্যবসা করলে তো তুমি আদা আদি ভাগ চাও। অতীতটাই না, লাভ নাই হামজা। এখন থেকে আমরা হাতে হাত মিলায় কাজ করুম। বলো কি ব্যবসা? স্বাধীন। ওই খুনের নাম ঠিকানা কিছু জানো? ওর মা বোন সব এক মহল্লায় থাকে,
শত্রুতার কারণ হচ্ছে দবিরে যারা মারলো জানি না, তাই আমার ভাই তার বোনটা রেপ করতে চাইছিল। দবিরের মৃত্যু বোমা বিস্ফোরণে, কিন্তু মনে হয় ওই শালার বাচ্চার সাথে আমাদের কোথায় যেন একটা গিট্টু বেঁধে আছে। তাই ওর মার ঠিকানাটা আমাকে দাও, আমি একটা হিসাব মিলিয়ে দেখতে চাই। আচ্ছা চলে হিসাব মিলাই দিব। আল্লাহ মালিক, বাড়িতে আছিস মা? আজ দুদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিবি মা? বলুন বাবা। হতভাগী মায়ের মুখের দিকে তাকিয়ে কি দেখছেন বাবা? দেখছি তোর কপালে সন্তান হারানোর রেখা। তোকে সন্তানের লাশ নিয়ে কাঁদতে হবে রে মা। এই কথাটা আমিও জানি বাবা, জানি বলে সবসময় পথের দিকে তাকিয়ে থাকি। কে কখন আমার সন্তানের লাশের খবর নিয়ে আসে? দোষ নেই মা, ওর ভিতরে বাবার মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বলছে। ও তো প্রতিশোধ নেবেই। এই কথা আপনি জানেন কি করে? তোর কপালে রেখা আমাকে বলে দিচ্ছে। একটা কাজ করতে পারিস, আমাকে তোর সন্তানের কাছে নিয়ে যেতে পারিস? দেখি তোর সন্তানের বিপদ মুক্ত করতে পারি কিনা। ঠিকানা তো আমি জানি না, তবে জেনে নিতে পারবো। বলুন বাবা, আপনাকে এরপর কোথায় পাবো? আমি আজ থেকে 7 দিন পর আবার আসব, তবে ঠিকানাটা জেনে রাখিস মা, ঠিকানাটা জেনে রাখিস। আল্লাহ মালিক। ইয়া আল্লাহ। এইবার প্রমোশন মিলবে। আমানু, তোর নাম কি? বাড়ি কমবে? আশেপাশে কেউ নেই, তাইলে তো মরেই মারছে। হ্যাঁ, মনু, ও মনু, তোমার নাম জিগাইলাম, তুমি মোরে চোখতে বিমাল লেখা। ওই বেটা টাকা কমবে দিতাছি স্যার। দেখি 100 টাকা, বেড়ায় কইল 500 টাকা। আর কই? স্যার আমার একটু বাইরে বাইর করে, আমি সব টাকা দিয়ে দেবো। আচ্ছা আসো। এই 8 টাকা কমবে। ওকে, এটা ওদের 100 টাকা, বাকি 200 টাকা কমবে। হ্যাঁ, টাকা বাইর কর, টাকা বাইর কর। টাকা তো আমার কাছে নাই, বাকি টাকা দোকানে রেখেছি। বাইর করে দিবি? জি স্যার। ল আমার লাগে দোকানে। বলুন স্যার। স্যার একটু তুমি যাও। অমিয়া, ও টাকা কমবে। হ্যাঁ, কিসের টাকা? সেকেন্ড ধরালে স্যার, তোমার আসামি তো হয়ে গেল। হ্যাঁ, আরে আরে ভাগিস না রে, ভাগিস না, তো কষ্ট করে ধরে আছি রে। জুমাকে আপনি ছেড়ে দিতে বলুন। বৌমা, অন্যায় আদেশ আমি করতে পারি না। বাবা, কারণ আমি করি, বিপ্লব যা করছে ঠিক কাজটি করছে। বাবা, ঘর থেকে মেয়েরা স্বামীর ঘরে যাবার জন্য বের হয়ে যায়, হয়তো আমার বিয়ের শাড়ি নেই। সন্ত্রাসীকে ভালোবাসিস? আমি তোর কাছে ঠিকানা বলবো না।
না বললেও আমি তোর কাছ থেকে ঠিকানা নেব। এই ইন্সপেক্টর, তুই জানিস আমি কাকে ভালোবাসি। ও যদি জানতে পারে তুই আমার গায়ে হাত তুলেছিস, তাহলে তোদের কাউকে ছাড়বে না। ছাড়বে কি ছাড়বে না সেটা বলো, কে তোমাকে আঘাত করেছে? আমি তার হাত কেটে ফেলবো। আমার ভাই ইন্সপেক্টর বিপ্লব। তোমার ঠিকানা জানাবো, আমাকে গ্রেপ্তার করেছিল। আমি থানা থেকে পালিয়ে এসেছি। তুমি আমাকে এত বেশি ভালোবাসো? কেন, এই সত্য কথাটা তোমার এতদিন জানা ছিল না? তুমি কি জানো না আমার জন্ম হয়েছে তোমার আমার একসাথে বেঁচে থাকার জন্য, একসাথে মরার জন্য। স্বাধীন। অন্তরেতে ঘর বানাইয়া রাখিব তোমার, দুই নয়নের জ্যোতি কইরা দেখিব তোমার। তুমি আমার এই জীবনে প্রেমেরই বাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। জীবন তুমি প্রেমেরই বসো, তুমি জীবনে জীবন তুমি প্রেমেরই বসো, তুমি। তোমার কাছে এসে আমি কষ্ট ভুলে যাই, তুমি ছাড়া আমার যে আর নাই কেহ না। তোমার কাছে এসে আমি কষ্ট ভুলে যাই, তুমি ছাড়া আমার যে আর নাই কেহ নাই। অন্ধকার জীবনে তুমি সুখেরই হাসি, আমি তোমায় ভালোবাসি, আমি
আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। মরুভূমি বৃষ্টি ঝরালে তুমি, হৃদয় ছিল মরুভূমি বৃষ্টি ঝরালে তুমি। মনে বড় সাধ্য আমার, মরবো তোমার কোলে। এ দেহে থাকবে না প্রাণ, চোখের আড়াল হলে। মনে বড় সাধ্য আমার, মরবো তোমার কোলে। এ দেহে থাকবে না প্রাণ, চোখের আড়াল হলে। তোমার নামে পড়েছি যে প্রেমের ফাঁসি। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। অন্তরেতে ঘর বানাইয়া রাখিব তোমারে, দুই নয়নের জ্যোতি কইরা দেখিব তোমারে। তুমি আমার এই জীবনে প্রেমেরই বাঁশি। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। 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 স্বাধীন, ভাইয়া, আমার চোখ যদি ওর ঠিকানা খুঁজে বের করে, তাহলে আমার পিস্তলের গুলি থেকে তোর স্বাধীন বাঁচবে না। ওর লাশ বুকে নিয়ে কাঁদতে হবে। তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, তুমি আত্মসমর্পণ করো, নইলে গুলি চালাতে বাধ্য হব।
বললে ভাইয়া তোমার ঘরে? আমি ভাইয়ার সাথে দেখা করতে যাব। কতদিন আমি ভাইয়ার মুখ দেখি না। আমি তো তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো। শিমুল গেল কোথায়? আমাদের তো এখনই চলে যেতে হবে। ভাইয়া, মুক্তি, ভাইয়া তোমাকে কতদিন দেখি না। মার উপর অভিমান করে তুমি আমার কথাও ভুলে গেছো। কথা বলি নাই রে, কারো কথা না। বল, মা কেমন আছে? মা তোমার জন্য শুধু চোখের পানি ফেলে ভাইয়া। ভাইয়া, মা আমার কাছে তো ঠিকানা জানতে চেয়েছিল, আমি দেইনি। মা মনে হয় তোর সাথে দেখা করতে চায়। আমি ঠিকানা দেবো ভাইয়া? আগের ঠিকানাতে আর আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ পুলিশ রেড দিয়েছে। তুই এক কাজ করবি, মাকে বলবি আমি মার জন্য আগামীকাল দুপুরে জঙ্গল বাড়িতে অপেক্ষা করব। স্বাধীন, স্বাধীন। অবাক হয়েছিস? অবাক হওয়ার কিছুই নেই। তোকে ধরার জন্য তোর মার সাথে আমি প্রতারণা করেছি। এই টিফিন ক্যারিয়ারে 15 বছর আগের মতো রিমোট কন্ট্রোল বোম আছে। তুই তোর বাবার খুনের প্রতিশোধ নেওয়া করেছিস, কিন্তু আমি তো আমার বাবার মৃত্যুর প্রতিশোধ দিতে পারিনি। তাই আমি তোর মায়ের হাতে টিফিন ক্যারিয়ার বেঁধে দিয়েছি। সময় মাত্র আধা ঘন্টা। এর মধ্যে তুই যদি রাজীব চৌধুরীকে কিডন্যাপ করে নিয়ে না আসিস, তাহলে রিমোট কন্ট্রোলের চাপ দিয়ে তোর মা উড়িয়ে দেব। তুই আমার ভাইরে যেদিন খুন করছ, সেদিন থেকে তুই আমারও শত্রু। কিন্তু তুই যদি এই কাজটা করস, তাহলে আমি সব ভুলে গিয়া তোর মারে চাইবা দেবো। 30 মিনিটের মধ্যে রাজীব চৌধুরীকে নিয়ে আসবো। কিন্তু আমার মায়ের কিছু হলে তোর আমার হাত থেকে কেউ বাঁচতে পারবি না। স্বাধীন, স্বাধীন আমার কথা শোন বাবা। বিমান, প্রতারক, তোরা কেউ বাঁচবি না। দেশে আর সন্ত্রাসী একটা দেশকে সন্ত্রাস মুক্ত করবেন। দেখা যাক এদিকে শোনা। আমাকে দয়া করে তো বাঁচান। কি বলছো তোমরা? বাইরে গন্ডগোল হচ্ছে। আরে আসতে ওদের হবেই না, এসে যাবে কোথায়? হ্যালো স্যার, রাজীব চৌধুরী কিডন্যাপ হয়েছে। রাজীব চৌধুরী, আমাকে চিনতে পারছো? আমরা না চিনতে পারলে পাওয়ারফুল গ্লাসের চশমার ব্যবস্থা করে দেই। বল, কি ব্যবস্থা করব? চিনতে যে অসুবিধা হয়নি, আমার এই থাপ্পড়টাই তার প্রমাণ।
15 বছর আগে তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, আবার তুমি একইভাবে থাপ্পড় মারলে। আমি যারা মারছে, তোমার অপমান মানে আমার অপমান। প্রথমে আমি ওর 2টা হাত কাটতে পালামু। দাঁড়াও, হাত কাটাকাটির অনেক সময় পাবে। আমি আমার কথা রেখেছি, এবার আমার মায়ের হাত থেকে বোমের টিফিন কেটে খুলে দাও। অস্বাধীন, তুই কি করে ভাবলি শুধু তোর মা কেন, তরে আমরা ছেড়ে দিমু? আইজ আমরা তখন সবাই রে বাতাসের আগে হাওয়া কইরা দিমু। তোমাদের মতো বেঈমানরা কি করতে পারে তা আমার জানা ছিল, তাই নিজের জীবন দিয়ে তোমাদের শেষ করে দেবার জন্য আমার শরীরে আত্মঘাতী বোমা লাগিয়ে এনেছি। এই আত্মঘাতী বোমার এতই শক্তি, তোমরা কেউ বাঁচবে না, কেউ না। স্বাধীন, আমাদের কারো বাঁচার দরকার নেই। একদিন আমি তোকে বোমাবাজ বলে ঘৃণা করেছি, আর আজ আমি তোকে বলছি ওই আত্মঘাতী বোমা দিয়ে ওদের ধ্বংস করে দে। এই স্বাধীন, আমি তো মায়ের হাতে বোমা লাগানো টিফিন ক্যারিয়ার খুলে দিচ্ছি। এই, খুলে দে। এবার আবার শত্রুকে আমাকে দিয়ে দাও। তুমি তোমার বাকি নিয়ে চলে যাও। আমি রাজীব চৌধুরীর সাথে কিছু হিসাব নিকাশ শেষ করতে চাই। আরে তুই কি হিসাব নিকাশ শেষ করবি? হিসাব নিকাশ শেষ করার জন্য আজ আমি এখানে এসেছি। স্বাধীনকে তুই আমার মৃত্যুর হাতিয়ার বানাতে চেয়েছিলি। তোদের নির্লক্ষার কথা স্বাধীন আমাকে সব বলেছে, আর স্বাধীনের কথা মতোই তোদের মতো বোমাবাজ সন্ত্রাসী চক্রকে ধ্বংস করার জন্য আজ আমি স্বাধীনকে কমান্ডার করে এক গেরিলা বাহিনী সঙ্গে করে নিয়ে এসেছি। লুক দাও থামজা, লুক।
স্বাধীন, তোমাকে গ্রেফতার করা হলো। কাকে কাকে গ্রেফতার করছো তুমি? কাকে? আমার ছেলে কোনো দেশের শত্রু নয়, আমার ছেলে দেশের শত্রুকে ধ্বংস করেছে। মা, তুমি আজ এই কথা বলছো? তোমার মুখে আমার যদি ফাঁসিও হয়, সেই ফাঁসির দড়ি আমি হাসি মুখে গলাতে পড়বো। মা, বিপ্লব স্বাধীন একজন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার। পুলিশ অফিসার? গ্রুপটাকে ধরার জন্য স্বাধীনকে দিয়েই এই গেরিলা বাহিনী তৈরি করিয়েছিলাম। আজ আমি সার্থক। স্যার, এই অপারেশনে মোর জীবন বাজি রেখা বোন গ্রুপে ধরছি। স্যার, মোর প্রমোশন বা স্যার। শাট আপ।